৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। দুর্গম চরাঞ্চলের নিরাপত্তায় মেঘনা নদীতে টহল দেবে কোস্টগার্ড। মাঠে থাকবে ৪৫৮ প্লাটুন বিজিবি। চিনি নিয়ন্ত্রণহীন বাজারে নেপথ্যে এনবিআরের কুটচাল। ৫% দেশি আর ৯৫% আমদানি হয়। শিল্প রক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক ৪৭ টাকা। ২ মাসের নিষেধাজ্ঞা শেষ না হতে ফের সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা। উপকূলে ফিরেছে কয়েক হাজার ট্রলার। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানোর দাবি। এবং ইতালি প্রবাসী ৫০,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা। আইন পাশ হওয়ায় ফিরতে হবে বাংলাদেশে। দিন কাটছে অনিশ্চয়তায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কে এই রাইসি দেখে নেব এবারের রিপোর্টে। ইব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে। বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে কৌশলের দায়িত্ব পালন করেন রাইসি। মাত্র ২৫ বছর বয়সে তেহরানের ডেপুটি কৌশলে নিযুক্ত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে দায়িত্ব। কখনো রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হয়েছেন, আবার কখনো বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন। ২০১৪ সালে ইরানের মহাকৌশলী পদের দায়িত্ব পালন করেন রাইসি। ২০১৭ থেকে নির্বাচনের মাঠে দেখা যায় তাকে। ১৭ সালে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত ইরানিদের বিস্মিত করেছিল। যদিও সে নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান হাসান রুহানি। ২০১৯ সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে নিয়োগ করেন। বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি কিছু সংস্কার সাধন করেছেন, যার ফলে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। সবশেষ ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কট্টরপন্থী এই ধর্মীয় নেতা। রাহানুল রানা, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, কাল দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ভোট সরঞ্জাম। ১৫৬টি উপজেলা পরিষদের ভোট, সেজন্য সোমবার সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারও নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এদিকে ভোট সুষ্ঠু করতে ৪৫৮ প্লাটুন বিজিবির পাশাপাশি এবারও দুর্গম চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে মেঘনা নদীতে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার শাহিন আলম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। উপজেলা নির্বাচনের আর মাত্র বাকি একদিন। সারা দেশের ন্যায় রাজশাহীতেও ৩টি উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এখানে সকাল ১০টা থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ হওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত নির্বাচনী সরঞ্জাম বিতরণ করতে পারেনি এখানকার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ সকাল থেকে রাজশাহীতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এজন্য খানিকটা বিলম্বে রাজশাহীতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ হওয়ার কথা রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, রাজশাহীতে এই দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজশাহীর ৩টি উপজেলায় কিন্তু এবার নির্বাচন হবে। রাজশাহীর পুঠিয়া, বাগমারা এবং নির্বাচন উপজেলায় কিন্তু আগামীকাল দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস থেকে। সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এই পুঠিয়া উপজেলায় কিছুক্ষণের মধ্যে যে নির্বাচনী যে সরঞ্জাম, ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম আদি কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আমরা সকাল থেকে এই উপজেলায় দেখেছি যে এখানকার এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যারা বাহিনী রয়েছেন তারা উপজেলায় এসে পৌঁছেছে। আমরা যদি কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহীতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ১৫০০ জন পুলিশ সদস্য কিন্তু মোতায়েন থাকবেন এবং পাশাপাশি দায়িত্ব পালন করবেন ১০ প্লাটুন বিজিবি। তাদের সঙ্গে যুক্ত থাকবে আনসারদের দল এবং পাশাপাশি র্যাব,
সহ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট কিন্তু নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে কিন্তু নির্বাচনের সংশ্লিষ্ট সকল জায়গায় তারা অবস্থান করবেন। রাজশাহীতে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটি দ্বিতীয় ধাপে 3টি উপজেলায় নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 77 জন এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন 76 জন। তারা এই কয়েকটি উপজেলায় তারা নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী সরঞ্জাম বিতরণের আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাবে উজ্জ্বলের কাছে। রাত পোহালে কসবা উপজেলা এবং আখাউড়া উপজেলা পরিষদের 129টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ভোটার সামগ্রী পৌঁছে দেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আমি এই মুহূর্তে আছি কসবা উপজেলা পরিষদ চত্বরে। আপনাকে জানিয়ে রাখি, কসবা উপজেলার 83টি এবং আখাউড়া উপজেলার 46টি ভোট কেন্দ্রে কিন্তু ভোটার সামগ্রী অল্প সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে। সেই কার্যক্রমটি কিন্তু এখনও শুরু হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু আমাদের জানিয়েছেন। এখানে যে আনসার সদস্যরা আছেন, পুলিশ প্রত্যেকটি কিন্তু ভোটার সামগ্রী বিভিন্ন যে দুর্গম এলাকা আছে সেই এলাকাগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি দুর্গম এলাকা ছাড়া যে বাকি কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে শুধু ভোটার সামগ্রী আজকে পৌঁছে দেওয়া হবে বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে কসবা উপজেলা পরিষদের যে অডিটোরিয়াম আছে সেখানে কিন্তু ভোটার যে বাক্সগুলো, ভোটার যে সরঞ্জামগুলো সেগুলো রাখা আছে। অল্প সময়ের মধ্যে এখানে সেটি বিলি করা হবে। তেমনিভাবে আখাউড়া উপজেলার যে 46টি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু একইভাবে ভোটার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন নিশ্চিন্তভাবে ভোট গ্রহণ লক্ষ্যে প্রত্যেকটি উপজেলায় কিন্তু নিশ্চিন্তভাবে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি অর্থাৎ কসবা উপজেলার 10টি ইউনিয়ন, আখাউড়া উপজেলার 5টি ইউনিয়ন, 15টি ইউনিয়ন সহ 2টি পৌরসভা এলাকায় কিন্তু প্রত্যেকটি এলাকায় কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং প্রত্যেকটি উপজেলাতে কিন্তু অতিরিক্ত 3 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি কোথাও কোনো ধরনের গোলযোগ করলে বিজিবি স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি র্যাবের পক্ষ থেকে কিন্তু স্ট্রাইকিং ফোর্স থাকবে, তেমনিভাবে পুলিশের পক্ষ থেকেও মোবাইল টিম থাকবে। যে কোনো ধরনের তৎপরতা রোধে নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন ব্যালটের মাধ্যমে আগামীকাল সকাল 8টা থেকে একযোগে 129টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে এবং সেটি কিন্তু টানা কোনো ধরনের বিরতি ছাড়া বিকেল 4টা পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সার্বিক অর্থে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে নির্বাচনী সামগ্রী বিতরণের সর্বশেষ খবরাখবর। পরবর্তীতে আমরা হয়তো আবার যোগ দিব সেই খবর আপনাকে জানাতে। বাণিজ্যের খবর। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি 140 টাকা, প্রতি কেজি পরিশোধিত চিনিতে 48 টাকা এবং অপরিশোধিত চিনিতে 45 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশীয় চিনি শিল্পকে রক্ষায় বাড়তি শুল্ক হার আরোপ করা হলেও তার চাহিদার মাত্র 5% পূরণ করছে। বাকি 95% পূরণে 20 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়। এই অবস্থায় আমদানি শুল্ক কমিয়ে আনার দাবি মিল মালিক সহ ব্যবসায়ীদের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে 580 থেকে 600 মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে 700 মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিমন চিনি বিক্রি হচ্ছে 4500 টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে 122 টাকা 50 পয়সা। বাংলাদেশে বছরে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার 20 লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর 60 থেকে 70 হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র 48 রুপিতে মিলছে 1 কেজি চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের 1 কেজি চিনি নিলাম এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় 48 রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে 66 থেকে
67 টাকা। চলতি অর্থ বছরের 10.5 মাসে 12,193 কোটি টাকা মূল্যের 17,63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি ইতালিও অবৈধদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরে আসতে হতে পারে অভিবাসীদের। উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি সরকার ও ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে। অবৈধদের করোনাকালে বৈধ করে নেবার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগর পথেই 42,965 জন বাংলাদেশি ইতালিতে এসেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ইতালিতে 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের পার্লামেন্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আইনটা আগেই ছিল, সেটা তারা এখন নতুন করে পাস করছে যে ইটালিতে অবৈধদেরকে আর বৈধ করা যাবে না, ইউরোপের আইন মেনে চলতে হবে। ইউরোপ এবং ইতালি সরকার কঠিন অবস্থানে তাদের আলবানিয়া অথবা অন্য কোনো দেশে পাঠানোর জন্য, তাতে আমরা বাংলাদেশিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হব। মেলোনি সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন আর কোনো অবৈধ অভিবাসীকে ইতালিতে আশ্রয় দেবে না তারা। এরই মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের ৫ম দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ধাপে 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 49টি আসনে ভোট হবে। এ দফায় দেশ জুড়ে মোট ভোটারের সংখ্যা প্রায় 8,95 লাখ। ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ মোট 695 জন প্রার্থীর। এই দফায় উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়ছেন এই কংগ্রেস নেতা, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং। এছাড়াও 5ম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন স্মৃতি ইরানি, রাজনাথ সিং, ওমর আবদুল্লার মতো নেতারা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। দুর্গম চরাঞ্চলের নিরাপত্তায় মেঘনায় টহল দেবে কোস্টগার্ড। মাঠে থাকবে 458 প্লাটুন বিজিবি। এবং চিনির নিয়ন্ত্রণহীন বাজারের নেপথ্যে এনবিআরের কুটচাল। 5% দেশি আর 95% হয় আমদানি। শিল্প রক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক 47 টাকা। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ইমা। খেলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।